ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসের আমাদের মূল টপিক হলো প্রিপোজিশন, এবং এটা তোমাদের বইয়ের থেকে অনেকটা অ্যাডভান্স রয়েছে। তোমাদের বইয়ে যা যা লেখা রয়েছে তাকে কনভার্ট করে আমরা তার সাথে বেশ কিছু যুক্ত করে দিয়েছি, যেন প্রিপোজিশন সম্পর্কে তোমার বিন্দুমাত্র সমস্যা না থাকে। এবং এই ক্লাসটি যদি তুমি করো এবং প্রিপোজিশন সম্পর্কে 100% গ্যারান্টি থাকবে। শুধুমাত্র তাই নয়, আমরা শেষের দিকে তোমাদের জন্য রেখেছি প্রিপোজিশন একটি ছক, এবং সেই ছকটির মধ্যে বেশ কিছু নির্দিষ্ট করে আমরা দিয়ে দিয়েছি। মাত্র কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তোমার পড়া হয়ে যায়, তাহলে তোমাকে প্রিপোজিশন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কোন জায়গায় কোন প্রিপোজিশন কার সাথে বসবে এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তো আজকের ক্লাসটি আমরা প্রিপোজিশন সম্পর্কে ফুল সাজিয়েছি। তো চলো আর দেখা যাক প্রিপোজিশন কি। তোমাদের বই থেকে আমরা কনভার্ট করে অনেকটা কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো তোমাদের বই থেকে একটু অ্যাডভান্স, এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স বললে ভুল, প্রিপোজিশনে এর বাইরে কোনো কিছু থাকবেই না তোমাদের জন্য, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ কথা হলো, যদি আমি যে কোনো কিছু শিখাতে যাই তাহলে সর্বপ্রথম প্রশ্ন হলো তা কাকে বলে, যেমন প্রিপোজিশন কাকে বলে। প্রি অর্থ হলো পূর্ব, এবং পজিশন শব্দের অর্থ হলো অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন শব্দের অর্থ হলো পূর্বের অবস্থান। অর্থাৎ বলা যায় যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেন্টেন্স এর অন্তর্গত অন্য শব্দগুলোর সাথে ওই নাউন বা নাউন ফ্রেজ এর সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন তোমাদের সুনির্দিষ্ট কিছু পরিচিত প্রিপোজিশন হলো ইন, অ্যাট, টু, ফর, ইনটু, বিহাইন্ড, অ্যাবভ। এগুলোর সাথে তোমরা বেশ সুপরিচিত রয়েছে যে এগুলো প্রিপোজিশন। তবে এগুলোর ব্যবহার সম্পর্কে অনেকের কিন্তু জানা নেই। তো আজকের ক্লাসে আমরা সবগুলো বিষয় করব। প্রথম হলো ফর। ফর হলো নির্দিষ্ট সময়ের জন্য বসে, যেমন সময় কি তোমার হার, ডে, মান্থ, ইয়ার, ইত্যাদি। এই যে সময়গুলো বোঝায়, এর আগে তোমার কি বোঝায়? ফর বসে। এই ধরনের কোন ঘটনার ব্যাপ্তি বোঝাতে ফর বসে, ঠিক আছে? তারপর সিন্স, একটা প্রিপোজিশন হলো সিন্স। সিন্স কোথায় বসে? নির্দিষ্ট সময় থেকে ঘন্টা বোঝাতে সিন্স বসে। যেমন হলো ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 আওয়ার্স, মানে 10 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তো নির্দিষ্ট সময় বোঝাতে তোমার কি বসে? সিন্স বসে। ইন টাইম, ইন টাইম কখন বসে? সময়ের আগে। ইন টাইম মানে হলো সময়ের আগে বা সময়ের মতো, ঠিক আছে? অন টাইম, যথা সময়ে, ঠিক আছে? টু টাইম, সময়ের সাথে সামঞ্জস্যতা রেখে। কথাটা বুঝো, ইন টাইম মানে সময়ের আগে হয়ে গেছে কাজটা, অন টাইম মানে যথা সময় হয়েছে, মানে একবারে কারেক্ট সময়। টু টাইম অর্থ হলো সময়ের সাথে সামঞ্জস্যতা রেখে কাজটা করা হয়েছে। তারপর কোন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ইন, ভবিষ্যৎকালের কোনো কাজ পয়েন্ট অফ টাইম এর মধ্যে ঘটবে বোঝাতে তার পূর্বে বাই বা বিফোর বসে, ঠিক আছে? ভবিষ্যতে কোনো কাজ যদি বোঝায় সেক্ষেত্রে তা বাই বা বিফোর বসে। আর সময়ের মধ্যে কোনো কাজ করলে সেটাকে বলা হয় ইন টাইম, ঠিক আছে? নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্বে বোঝাতে উইথিন বসে। কথা বুঝো, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বে, যদি তুমি একটা কাজ নির্দিষ্ট সময়ের পূর্বেই করেছো তাহলে সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে উইথিন, ঠিক আছে? অনুসারে বোঝাতে বাই বসে, অনুসারে বোঝাতে বাই বসে। তাই ঘড়িতে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কত বাজে, সেক্ষেত্রে ঘড়িতে বোঝাতে কি বসে? বাই বসানো হয়। আচ্ছা, তারপরে যদি খেয়াল করো, এখানে আরো কিছু তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আমরা রেখেছি। তারপর হলো ভবিষ্যৎকালের কোনো কাজ পয়েন্ট অফ টাইম এর মধ্যে ঘটবে বোঝালে তার পূর্বে বাই বা বিফোর বসে। ভবিষ্যতে কোনো কাজ যদি তুমি করো তার পূর্বে কি বসে? বাই বা বিফোর বসে। ছোট স্থানে পূর্বে অ্যাট বসে। ছোট কোনো স্থান, যেমন তোমার ঘর, ঠিক আছে, বা কোনো একটা অফিস, এরকম ছোট্ট কোনো স্থান বোঝালে সেক্ষেত্রে বোঝায় অ্যাট বসে, ঠিক আছে? যেমন অ্যাট হোম, আমি বাড়িতে আছি, অ্যাট হোম, ঠিক আছে? অ্যাট ফার্ম গেট, অ্যাট অফিস, এগুলো তোমার সবই কি ছোট স্থান বোঝাচ্ছে, তাই এখানে কি বোঝাচ্ছে? অ্যাট বসে। বড় স্থানের পূর্বে ইন বসে। ছোট স্থানের ক্ষেত্রে যেমন অ্যাট বসে, বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। যেমন এক্সাম্পল হিসেবে নিতে পারো, ইন টাইম পুরো বাংলাদেশকে বোঝাচ্ছে। ইন আমেরিকা, হি ইজ নট এট হোম টুডে, আজকে সে বাসায় নেই। সেক্ষেত্রে হোম হলো ছোট জায়গাতেই অ্যাট বসছে। তারপর যদি খেয়াল করো, আই অ্যাটেন্ড এট অফিস, ঠিক আছে, পাঞ্চুয়ালি, আমি সুন্দরভাবে আমার বাড়িতে অফিসে উপস্থিত আছি। সেক্ষেত্রে অ্যাট হলো অফিস একটা ছোট্ট জায়গা, তারপর কি বসে? অ্যাট। কোনো ঘটনা চলাকালীন সময়ের ব্যাপ্তি বোঝাতে ডুরিং বসে, ঠিক আছে? কোনো একটা কাজ চলছে, চলমান, সেক্ষেত্রে তুমি কি? ডুরিং বসে। যেমন মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল, মানে আমার বাবা হসপিটালে আছে।
ফর 6 উইকস ডিউরিং হার সামার, মানে এই পুরো সামার ধরেই বা পুরো গরম ধরেই কি আমার বাবা সেখানে রয়েছে, এরকম কোন একটি সময় চলাকালীন যদি কোনো কাজ বোঝায় সেক্ষেত্রে কি বসবে আমাদের ডিউরিং বসে। এবার প্রশ্ন আসে প্রিপজিশন কত প্রকার ও কি কি, ঠিক আছে। তো আমরা প্রিপজিশন কোথায় বসে, কেমন বসে, কি প্রিপজিশন কিছু ব্যবহার দেখে নিলাম। এবার আমরা দেখব প্রিপজিশন কত প্রকার। প্রিপজিশন মূলত 6 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 সিম্পল প্রিপজিশন, তারপর হলো ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, তারপর হলো পার্টিসিপল প্রিপজিশন এবং ডিসগাইজ প্রিপজিশন। তবে আমি তোমাদের জন্য শেষের যেই বিষয়টা রেখেছি অ্যাপ্রোচিয়েট প্রিপজিশন, এগুলো কিন্তু অনেক আছে, প্রায় হাজার হাজার। তার মধ্যে আমি তোমাদের জন্য মাত্র কিছু 50টার মতো বেছে রেখে দিয়েছি। তুমি যদি পড়ে নাও তাহলে অ্যাপ্রোচিয়েট প্রিপজিশনে 100% মনে থাকবে তোমার ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার আসি সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন আবার কাকে বলে, ঠিক আছে। তো এট ফার্স্ট আমরা সিম্পল প্রিপজিশনটা দেখব। আমি আবারও বলছি যে একটু সময় ধরে দেখতে হবে, এবং কেননা তোমাদের থেকে তোমাদের বই থেকে অনেক কিছু বেশি আমি এখানে অ্যাড করেছি তোমাদের জন্য, ঠিক আছে। তোমাদের জন্য একবারে প্রিপজিশনের যাবতীয় সবকিছু বলছে। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে বহাল রয়েছে তারা মানে অবশ্যই তুমি অনেক মনোযোগ সহকারে ক্লাসটি দেখছো এবং তুমি অনেক ভালো একজন ছাত্র বা তোমার শেখার প্রতি আগ্রহ অনেক বেশি। তাই অবশ্যই অনুগ্রহপূর্বক ভিডিওর কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, তো তাড়াতাড়ি লেখো। আচ্ছা, এতক্ষণ আমরা আসি যে প্রিপজিশন একটি মাত্র শব্দ নিয়ে গঠিত হয় তাকে সিম্পল প্রিপজিশন বলে। যে প্রিপজিশন একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয় সেটা সিম্পল। যেমন ইন, বাট, এট, আন্ডার, আপ, উইথ, অফ, অন, বাই, ফর, ফ্রম, এগুলো সবই সিম্পল প্রিপজিশন, ঠিক আছে। এবার আসি ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন দুইটি সিম্পল প্রিপজিশন একত্রিত হয়ে একটি ডাবল প্রিপজিশন গঠিত হয় তাকে ডাবল প্রিপজিশন বলে। যেমন ইন একটা আলাদা প্রিপজিশন, টু আলাদা প্রিপজিশন, দুটো মিলে ইনটু, তার মানে ইনটু হলো একটা ডাবল প্রিপজিশন। উইথ একটা আলাদা প্রিপজিশন, ইন একটা আলাদা প্রিপজিশন, দুটো মিলে উইথিন, সেক্ষেত্রে উইথিন একটি ডাবল প্রিপজিশন। তারপর বাই একটা আলাদা প্রিপজিশন, সাইড একটা আলাদা প্রিপজিশন, দুটো যুক্ত হয়ে বাই সাইড, বিসাইড, এটা হলো তোমার কি ডাবল প্রিপজিশন। এর পরবর্তী হলো কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড এটার সাথে তোমরা পরিচিত হয়তো বা নাও থাকতে পারে, তবে আগামীতে পরিচয় হবা। এই বিষয়ে অনেক কিছু ডিটেইলিং রয়েছে চেঞ্জিং সেন্টেন্স, আমরা অবশ্যই সেখানে তোমাদের শিখাবো। আমরা সর্বপ্রথম চেষ্টা করছি যেন তোমরা একটা ভালো রেজাল্ট করো, দেন সেটাকে আগে ফোকাস করছি। দেখো এবার কথা হলো প্রিপজিশন যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে কম্পাউন্ড অর্থাৎ প্রিফিক্স হিসাবে যুক্ত হয়ে তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। যেমন অ্যাক্রস, ঠিক আছে, অন প্লাস কি ক্রস ইকুয়াল অ্যাক্রস। তারপর অ্যালং, অ্যালং কিভাবে হয়, অন প্লাস লং ইকুয়াল অ্যালং। বিহাইন্ড, বিহাইন্ড কি বাই প্লাস হাইন্ড ইকুয়াল বিহাইন্ড। বিসাইড এটার কম্পাউন্ড কি বাই প্লাস সাইড, ঠিক আছে। এবার ফ্রেজ প্রিপজিশন, কিছু প্রিপজিশন গুচ্ছ রয়েছে যেগুলোকে ফ্রেজ বলি, বা এক গুচ্ছ একটা শব্দ যেটাকে আমরা প্রিপজিশন বলি, আবার ওটা কি একটা ফ্রেজ, ঠিক আছে। শব্দগুচ্ছের সঙ্গে বা নাউনের সঙ্গে প্রিপজিশন যুক্ত হয়ে ফ্রেজ প্রিপজিশন একটি অর্থ প্রকাশ করলে তাকে ফ্রেজ প্রিপজিশন বলে। যেমন ইন ফ্রন্ট অফ, ঠিক আছে, এটা হলো সামনের সাইড বোঝায় ইন ফ্রন্ট অফ, তো এটা একটি ফ্রেজ প্রিপজিশন, এটা পুরোটা একত্রে বসে, ঠিক আছে। ইন ফ্রন্ট আছে কোনো জায়গায় অফ নাই, সেক্ষেত্রে তুমি চোখ বুঝে সেখানে অফ বসায় দেবা। ইন কম্পেস উইথ, ঠিক আছে, ইন কম্পেস উইথ। অ্যান্ড ইন কজ অফ ফ্রেজ প্রিপজিশন এর শব্দের আগে এবং ও পরে প্রিপজিশন এবং মাঝখানে নাউন থাকে। কথাটা তোমরা বুঝবা যে এখানে যে প্রিপজিশন গুলো রয়েছে বা ফ্রেজ প্রিপজিশন, এটা যত ভালো মুখস্থ রাখবা তোমাদের জন্য তত সুবিধা, কারণ ফ্রেজ প্রিপজিশন থেকে বেশি প্রশ্ন করে, আর এটা তোমাদের মনে না থাকলে তোমরা সব জায়গায় সবকিছু বসাতে পারবে না। তারপর আসি পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল বলতেই তোমরা জানো যে আইএনজি ফর্ম থাকবে, কারণ আমরা ভার্বের ক্লাসে বলেছি। তোমরা যদি আমাদের পূর্বের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা, আমরা অলরেডি পার্ট অফ স্পিচের শেষের দিকে চলে আসছি এবং তার পরবর্তীতে তোমাদের আরো গ্রামারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এখানে দেখো পার্টিসিপল প্রিপজিশন কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল বা যারা নাউন, ঠিক আছে, বা প্রোনাউন এর পার্টিসিপলের সাথে যুক্ত না থেকে প্রিপজিশন রূপে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপজিশন বলে। যেমন এখানে হলো রিগার্ডিং, ঠিক আছে, কনসিডারিং, তারপর হলো ডুরিং, এগুলোকে বলা হয় পার্টিসিপল প্রিপজিশন। সহজ কথা, এগুলোর সাথে আইএনজি রয়েছে তাই এগুলো পার্টিসিপল প্রিপজিশন। তারপর ডিসগাইজ প্রিপজিশন। ডিসগাইজ প্রিপজিশন কি, যে সব প্রিপজিশন সংক্ষিপ্ত বা অপ্রকাশিত ভাবে ব্যবহৃত হয় তাকে ডিসগাইজ প্রিপজিশন বলে, ঠিক আছে। যেমন এ, অন, ঠিক আছে, ও দিয়া অফ, এইগুলো অন অফ এগুলো হলো তোমার ডিসগাইজ প্রিপজিশন। যেমন হি কামস হিয়ার টুইন্স এ উইক, ঠিক আছে, এখানে এ উইক বলতে
1 উইক হওয়া উচিত, কিন্তু সেখানে ব্যবহার হচ্ছে এ উইক। তারপর ইট ইজ 10 ক্লক, এখানে ইট ইজ ও এর জায়গায় অ্যাকচুয়ালি হবে কি অফ, তাহলে ইট ইজ 10 অফ ক্লক। তো এগুলোকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। এবার আমি আসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট, বেশ বাছাইকৃত তোমাদের প্রিপোজিশন, এগুলো খুব ভালো করে পড়বা। এবং এখানে দেখো তোমাদের অনেক ক্ষেত্রে থাকবে কি এতটুকু দেওয়া থাকবে, ঠিক আছে, দেন তোমার এখানে ফাঁকা গ্যাপ থাকবে। সেক্ষেত্রে তোমার যদি এটা পুরোটা জানা থাকে সেক্ষেত্রে এখানে কি বসবে, টু বসবে, তো কিন্তু ইজিলি বুঝতে পারবা। তাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো এখানে বলা হয়েছে অ্যামেনেবল টু, অ্যামেনেবল টু অর্থ হলো অবিডিয়েন্টলি অথবা বাধ্যমান, এখানে বাধ্য মানা করে এমন, মানে বাধ্যতামূলক কাজ করা হয় এমন একটা জিনিস, ঠিক আছে। হয়তো বা লিখতে একটু মিস্টেক হয়েছে, একটু বুঝে নিবা। অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে টাইপ করি, তো এই ভুল ত্রুটিগুলোকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা সবাই, যদিও সবাই আশা করি তোমরা আমাদের ছোট। তো এখানে এরপর আসি অ্যাবসর্বড ইন, এটার অর্থ হলো মনোযোগী হওয়া বা কোনো বিষয় নিমগ্ন থাকা, ঠিক আছে। অ্যারিভ এট, অ্যারিভের সাথে কি বসে এট, এটা হলো সিদ্ধান্ত, এর অর্থ হলো সিদ্ধান্ত উপনীত হওয়া বা ছোট স্থানে পৌঁছানো। তারপর অ্যাটেন্ড টু, অ্যাটেন্ডের সাথে কি বসে টু বসে, মনোযোগ দেওয়া, ঠিক আছে। অ্যারিভ ইন, দেখো অ্যারিভের সাথে এটো বসে, অ্যারিভের সাথে ইনো বসে। দেশ বা বড় শহর পৌঁছাতে, দেশ বা বড় শহর বোঝাতে অ্যারিভ ইন। তারপর অ্যাটেন্ড অ্যাট, অ্যাটেন্ডের সাথে টু বসে, অ্যাটেন্ডের সাথে এটো বসে। কোনো স্থানে উপস্থিত হলে সেক্ষেত্রে অ্যাটেন্ড অ্যাট, ঠিক আছে। আমি সবগুলোর ব্যবহার লিখছি এবং দেখাচ্ছি তোমাদের, অবশ্যই এগুলো খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। অ্যাটেন্ড আপন অথবা অন, এটা হলো সেবা করা। তারপর হলো অ্যাপয়েন্টমেন্ট উইথ, অ্যাপয়েন্টমেন্টের সাথে কি বসে উইথ বসে, এটা হলো নির্ধারিত স্থানে নির্দিষ্ট। তারপর হলো অ্যাডহার টু, অ্যাডহার টু অর্থ লেগে থাকা বা অটল থাকা সময়ের সাক্ষাৎকার। তারপর অ্যাকোয়েস্ট অফ, অ্যাকোয়েস্ট অফ অর্থ হলো অভিযুক্ত। আমি আবারও বলছি, প্রিপোজিশন গুলো খুব সুন্দর করে তোমাদের দেখতে হবে, ঠিক আছে। যতগুলো প্রিপোজিশন আছে আমি যদি একটু একটু করে বলতে লাগি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি সবগুলো প্রিপোজিশনের গুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা একটু পজ করে, ঠিক আছে, একটু একটু করে দেখে নিবা, কেননা এই প্রিপোজিশন অনেকগুলো রয়েছে এবং এতগুলো বলতে লাগলে ভিডিও বিশাল লং হয়ে যাবে, তো আমি এত লং করতে যাচ্ছি না। তোমরা এখানে ভিডিওগুলো থেমে থেমে, ঠিক আছে, থামিয়ে তোমরা এখানে দেখবা, লিখে নিবা, একটু কষ্ট করে হলে লিখে নিবা। তোমাদের জন্য কিন্তু এগুলো বাছাইকৃত প্রিপোজিশন, অনেক কষ্ট করে তোমাদের জন্য বাছাই করছি এবং তোমাদের কাছে দিচ্ছি। আশা করি তোমাদের এখান থেকে 100% কমন পাবা, তবে অবশ্যই এগুলো অর্থ সহ তোমাদের মনে রাখতে হবে। যদি তুমি অর্থ সহ মনে না রাখো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো লাভ নেই, মানে আমার পুরো খাটনি বৃথা, আর তোমার এই ভিডিওটা দেখার যে সময় সেটা হলো বৃথা। কেননা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন থাকে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। যেমন অ্যাডমিট, অ্যাডমিটের পর কি বসবে সেটা যদি তুমি না জানো তাহলে অফ বসবে না টু বসবে, এই নিয়ে তুমি সারাদিন ভাবতে থাকবা। আর হাজার হাজার রুলস পড়ে লাভ নেই, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ যদি না করো, তুমি যত রুলসই পড়ো না কেন, যত কিছুই করো না কেন, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন তো কেউ শেখাতে পারবে না, এটা একদম 100%। তবে আমরা নেক্সটে প্রিপোজিশনাল রুলস সম্পর্কে কথা বলবো। তো আজকের ক্লাসে আমরা মূলত যেগুলো দেখানোর চেষ্টা করছি সেগুলো একটু দেখবা। তো এখানে একটু ভালো করে খেয়াল করো। আরেকটা বিষয় হলো, আসলে আমরা অল্প সময়ের মধ্যে সকল কিছু দেখানোর চেষ্টা করি, যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি কিছু হয়ে থাকে। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তো ওগুলো তো আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ অল্প সময়ের মধ্যে এতগুলো জিনিস তৈরি করা এবং তোমাদের হাতে উপস্থাপনা করা বেশ সময়বহুল একটি কাজ। তারপরেও আমরা চেষ্টা করি যে বা যে আমাদের কিন্তু নিজস্ব একটা কাজ থাকে বা আমার নিজস্ব একটা সেন্টার রয়েছে, তো আমি বিগত 3 বছর যাবত সেখানে অলরেডি সবাইকে পড়াচ্ছি। তো আসলে সবকিছু মিলে সময় ব্যয় করা খুবই কষ্ট হয়, তবে 3 মাসের মধ্যে তোমাদের এত বড় একটি ভালোবাসা দেখে আসলে তোমাদের ছাড়তে পারলাম না এবং তোমাদের সাথে তোমাদেরকে ফ্রিতে ই করলাম। কিন্তু অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বললো, ভাইয়া যে আমরা পড়তে চাই, আমরা অনলাইন ব্যাচ করতে চাই। অ্যাকচুয়ালি এই বছর তো আমার কোনো চিন্তা ভাবনা নেই যে অনলাইনে, ঠিক আছে, সরাসরি আমরা কোনো ব্যাচ রিলিজ করব, এটা আপাতত আমার কাছে সময় নেই বা চিন্তা নেই। তবে ফ্রিতে তোমাদের যতটুকু দেওয়া হবে আশা করি তোমার পরীক্ষাতে A+ বা 90+ মার্ক পাওয়ার জন্য এনাফ পরিমাণ থাকবে। আমরা ফ্রিতে তোমাদের সবকিছু দিব, ঠিক আছে। হয়তোবা আসলে ফ্রি ক্লাসগুলো কি হয়, অল্প সময়ের মধ্যে অনেক কিছু শেখানো হয়, তো এক্ষেত্রে অনেক কিছু ভালোভাবে বোঝানো যায় না, আসলে অনেক কিছু বোঝানো সম্ভব হয় না আর কি। তারপর আমরা চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে যতটুকু তোমাদের বোঝানো সম্ভব। দেখো একটা ক্লাস নর্মালি আমরা একটা অনলাইন ক্লাস বা আমরা যখন একটা গ্রুপ ক্লাস পড়াই আমরা তখন তাদেরকে 1 ঘন্টা পড়াই। এবার যখন আমরা তাদেরকে 1 ঘন্টা ধরে তোমাদের পড়াতে থাকি তখন কি দেখা যাচ্ছে ওই জিনিসটা তারা যত ভালোবাসবে সেই জিনিসটাই আমরা তোমাদের শেখাই 8 থেকে 10 মিনিটের মধ্যে।
একটা জিনিস বোঝো, আমরা যে একটা জিনিস 8 মিনিটে তুমি যতটুকু শিখতে পারছো, তুমি তারপর যে আমাদের এত ক্লাসগুলো বুঝতে পারছো 8 মিনিটের মধ্যে, এটাই তো আমাদের জন্য অনেক বেশি, অনেক বড় একটা পাওয়া। কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সেই পড়াই তোমাদের যেটা 8 মিনিটে পড়াই। তাহলে এখন বুঝো এই 8 মিনিটে তুমি যদি বুঝতে পারো, তার মানে 1 ঘন্টা যদি তোমাদের আসলেই আমি পড়াই, তাহলে তুমি ঠিক কতটুকু বুঝতে পারবা। আই হোপ যে তুমি অবশ্যই একটি অনলাইন ক্লাস বা অনলাইন প্ল্যাটফর্মে একটি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছো, আমাদের সাথে থেকে অনেক ভালো একটা কিছু করেছো। ঠিক আছে, দেখো আমরা জাস্ট টেনে দিচ্ছি, তারপরেও বিশাল। বাট অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশন তো তোমাদের পড়তেই হবে, অপশন নেই। না পড়লে তো ভালো রেজাল্ট করতে পারবা না। এখান থেকে কিন্তু 100% প্রশ্নগুলো থাকে। এটা আমি বারবার বলি যে এখান থেকে প্রশ্ন থাকে, তুমি যদি এই ক্লাসে মিসিং দাও বা ছোট ক্লাসে মিসিং দাও, তোমাকে বড় ক্লাসে যে সবার সাথে কিন্তু আবার এটা পড়তে হবে। না পড়লে তুমি প্রিপোজিশন তো অন্তত লাইফে পারবা না। বিশেষ করে বড় লাইফে বিসিএস ক্যাডার, অ্যাডমিশন, দেন বাকি যে বড় বড় বিষয়গুলো রয়েছে, এগুলোতে যখন তুমি যাবা, তুমি এগুলো তোমাকে তখন আবার পড়তে হবে। তাই অনুগ্রহপূর্বক সবাইকে আমি একটা রিকোয়েস্ট করি, যেগুলো এখানে দেওয়া হচ্ছে তোমাদের বাছাই করার জন্য তৈরি করা হয়েছে, একটু কষ্ট করে হলেও এগুলো সব দেখে নিবা, সব পড়ে নিবা। তাহলে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা অনেক ভালো হওয়ার একটা চান্স থাকবে। আর এখানের বাইরে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে না, মানে এগুলো পড়লে তোমাকে আর কোনো প্রিপোজিশন পড়তে হবে না। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে সবাই দেখো, আমরা একটু আগে যাই। এখনো অনেকটাই রয়েছে, তোমাদের প্রিপোজিশন আসলে কেবল যে পর্যন্ত এসেছে। আমি তোমাদের জন্য আসলে অনেক কোন টাইম লাগে, তো রেগুলার ক্লাস অনেক ক্ষেত্রে কি ইংলিশ গ্রামারটা অন্তত রেগুলার দিতে পারি না, তাও চেষ্টা করি, আই হোপ যে এতটুকু পারি। তবে 3 মাসের মধ্যে তোমাদের অল ইংলিশ গ্রামার ক্লাস আমরা দিয়ে দেবো, যতটুকু ন্যারেশন থেকে, মানে প্রথম A to Z থেকে সবকিছু। তুমি যদি একবারে কিছু নাও পারো, ঠিক আছে, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে তুমি 100% পারবা, সবকিছু পারবা। আমরা চেষ্টা করি যেন তুমি, মানে সর্বনিম্ন যে স্টুডেন্ট আমরা তাদের নিয়ে কাজ করি। আর যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তারা তো অবশ্যই তোমরা যদি সর্বনিম্ন স্টুডেন্ট যদি পারে, তাহলে তোমরা আবার পারবে না কেন? তোমরা তো অনায়াসেই বুঝতে পারো আমাদের কথা। তোমাদের জন্য আই হোপ যে অনলাইন কোনো ব্যাচের প্রয়োজন নেই। এখানে যেই আমরা যতটুকু ফ্রিতে পড়াই, তোমরা যদি এতটুকুই দেখে নাও, এনাফ, তোমাদের জন্য আর দরকার নেই। ঠিক আছে, বাট অনেক দুর্বল স্টুডেন্ট আছে, আমরা তাদের জন্য আসলে কাজ করি। তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুঝতে পারে না, বা তাদের আরো একটু সেবা যত্ন সহজ বোঝানো উচিত, আসলে সেই সময়টুকু হয়তো আমরা পাই না। তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী বছর থেকে অনলাইন ব্যাচ রিলিজ করার। বাট এইবার তো আমরা সবকিছু আগে প্রসেস করছি, এন্ড তোমাদের জন্য এগুলো আসলে অল্প সময়ের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকছে, যে ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করার চেষ্টা করছি। অনেক ভালো লাগে যখন আমাদের ভুলগুলো তোমরা ধরে দাও এবং কমেন্ট সেকশনে বলো যে ভাই এটা ভুল হয়েছে, এটা উচ্চারণটা সঠিক হয়নি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি, আসলে অল্প সময়ের মধ্যে অনেক আমাদের ভুল ত্রুটি হয়, বাট তোমাদের এই কমেন্টগুলো দেখলে আমার খারাপ লাগে না, বরং ভালোই লাগে যে হ্যাঁ, অন্তত আমাদের স্টুডেন্ট গুলো অনেক ভালো পারে, বা যারা আমাদের এখানে ভিডিও দেখছে তারা অনেক ট্যালেন্টেড, অনেক ভালো পারে, তারা অনেক মেধাবী, প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাথে রয়েছে। এন্ড দেন আমি চেষ্টা করি যে ওই ভুলগুলো যেন নেক্সট টাইম না হয়। তারপরে দেখা যাচ্ছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, জাস্ট এনাফ, আমাদের হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা কনজাকশন নিয়ে কথা বলবো। আজকের ক্লাস এতটুকু। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।